আসসালামু আলাইকুম। গল টেস্টের চতুর্থ দিন শেষে কিন্তু খুবই সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। এখান থেকে কিন্তু বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা জিততেই পারে, না জিতলে অ্যাটলিস্ট ড্র করতে পারবে। এখানে হারার কোনো পসিবিলিটি আমি দেখতেছি না, কারণ চতুর্থ দিন শেষে কিন্তু বাংলাদেশের 188 রানে ইতিমধ্যে লিড হয়ে গেছে এবং বাংলাদেশের হাতে রয়েছে আরো কিন্তু 7টি উইকেট এবং ক্রিজে সেট অবস্থায় আছে মুশফিকুর রহিম 22 রান করে এবং দারুণ খেলতে থাকা এখানে 56 রান করে অপরাজিত আছেন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। শান্ত থেকে যত ট্রল হয় তিনি কিন্তু এই টেস্টে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার। 148 রান করে প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংসে কিন্তু চাপের মুহূর্তে 50+ একটা স্কোর করেছে। সাদমানের কথা এখানে আলাদা করে না বললে নয়, সাদমান ইসলাম অনেক কিন্তু অসাধারণ খেলেছে। 76 রানের একটা ইনিংস খেলেছে, যদিও সেঞ্চুরিটা তিনি পেতেই পারতেন। এখানে অসাধারণ একটা লো হয়ে যাওয়া বলে এলবিডব্লিউ শিকার হয়ে মার ছাড়েন। তার আগে কিন্তু তিনি সেই গাছটা দেখিয়েছেন, এত ভালো উইকেটেও কিন্তু ফোর্থেতেও চাইলে সাবলীল ভাবে স্ট্রাইকিংটা ভালো রেখে এখানে ব্যাটিং করা যায়। সাদমান ইসলাম অনেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিজয়ের জন্য কিছুটা খারাপ লাগতেছে, ঘরোয়া ক্রিকেটে আমাদের টপ পারফর্মার হলেও বিজয় কিন্তু আরো একটা ম্যাচ আমাদেরকে হতাশ করেছেন, মাত্র 4 রান করে এখানে আউট হয়ে গেছেন। তো বিজয়ের জন্য আমার কাছে মনে হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করা এখন থেকে কষ্ট হয়ে যাবে। টেস্ট ক্রিকেটে এই সিরিজের পর দিনে আবার কবে সুযোগ পাবে সেটাও একটা কোশ্চেন মার্ক চিহ্ন কিন্তু থেকে যাচ্ছে। মমিনুল হক সৌরভ কিন্তু মাত্র 14 রান করে এখানে আউট হয়ে গেছেন, যদিও তার আসলে আউটের পিছনে খুব একটা ত্রুটি আমি দেখিনি। তিনি কিন্তু সুইপ করতে গিয়ে হেলমেটে লেগে তারপরে কিন্তু এখানে আউট হয়ে যান। পাশাপাশি এখানে হচ্ছে শান্ত এবং মুশফিকুর রহিম কিন্তু শেষ বিপালে ভালো পার্টনারশিপ করেছেন। আজকে যদি লাস্ট পর্যন্ত আমরা হচ্ছে আরো 100-150 রানের মতো করতে পারি, সেক্ষেত্রে কিন্তু 320-30 রানের লিড হয়ে যাবে আমাদের। যে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের জন্য খুব ইজি হবে না, কারণ ফিল্ডের পিচ কিন্তু বলে স্পিন ধরে এবং নাইম হাসান রয়েছে, তাইজুল ইসলাম রয়েছে। তারা যদি তাদের পটেনশিয়ালিটি অনুযায়ী বল করতে পারে তাহলে কিন্তু ঐতিহাসিক একটা মোমেন্ট আমাদের জন্য অপেক্ষা করতেছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এখানে হচ্ছে না হলে অ্যাটলিস্ট জোরটা কিন্তু হবে, এটা নিশ্চিত করে বলা যায়। নাইম হাসান কিন্তু শ্রীলঙ্কার প্রথম ইনিংসটা ধসিয়ে দিয়েছে, যেখানে কিন্তু শ্রীলঙ্কা লিড দিতে পারতো। শ্রীলঙ্কা কিন্তু 6 উইকেটে হচ্ছে এখানে 69 রানে পিছিয়ে থেকে দিনের খেলা শুরু করে চতুর্থ দিনের খেলা। সেখানে কিন্তু চান্দিমাল প্রথমেই ফিরে যান, এরপরে কিন্তু ভালো একটা পার্টনারশিপ হয় এখানে হচ্ছে মিলান রাতনায়কের মধ্যে এবং একই সাথে বলবো হচ্ছে খুব ভালো কামিন্দু মেন্ডিসের ভালো পার্টনারশিপ হয়। আর লাঞ্চ তখন মনে হচ্ছিল বাংলাদেশ থেকে কিছুটা লিড দিবে শ্রীলঙ্কা, কিন্তু লাঞ্চের পরে কিন্তু নাইম হাসান খেলাটা পুরোপুরি ঘুরিয়ে দেন। এখানে হচ্ছে মিলান রাতনায়কে বোল্ড করে দেন আমাদের পেসার হচ্ছে হাসান মাহমুদ। তারপরে কিন্তু নাইম হাসানের বলে এখানে হচ্ছে আউট হয়ে যান হচ্ছে দারুণ খেলতে থাকা কামিন্দু মেন্ডিস, তিনিও কিন্তু সেঞ্চুরির আক্ষেপে ভুগেছেন, 87 রান করে আউট হয়ে যান। এর পরবর্তীতে কিন্তু আমরা 10 রানের লিড পেয়েছি, যেখানে শ্রীলঙ্কার হচ্ছে লিড নেওয়ার কথা, সেখানে কিন্তু আমরা সৌভাগ্যবশত লিড পেয়ে যাই। এটা কিন্তু আমার কাছে মনে হয় খুবই প্লাস পয়েন্ট। তো নাইম হাসান অসাধারণ বল করেছে, ক্যারিয়ারে তৃতীয়বার 5 উইকেট তুলে নিলেন। নাইম হাসান কিন্তু খুবই আন্ডাররেটেড বলার আমাদের দেশের ক্রিকেটে, কারণ মিরাজ এবং তাইজুল ইসলাম খেলার কারণে কিন্তু খুব একটা খেলার সুযোগ পান না। হয়তো দেশের মাটিতে যখন 3 পেসার খেলানো হয় তিনি সুযোগ পান, কিন্তু তার টেস্টটা কিন্তু খুবই ভালো এবং ভালো লাইন মেনটেন করে তিনি বোলিং করতে পারেন এবং এই টেস্টের পরে কিন্তু তিনি আরো সুযোগ পাবেন বলে আমার কাছে মনে হয়। তাইজুল ইসলাম যদিও 150-এর উপরে রান দিয়ে উইকেট পেয়েছেন, এখানে হাসান মাহমুদ 3টা উইকেট নিয়েছেন এবং ভালো বল করেছেন। তো সেকেন্ড ইনিংসে যখন শ্রীলঙ্কা ব্যাট করতে নামে তখন কিন্তু আমাদের বোলারদেরই দায়িত্ব নিতে হবে এবং এখানে যদি নাইম হাসান এবং তাইজুল ইসলামের বোলিংটা যদি ধরে যায় তাহলে ইউ নেভার নো, বাংলাদেশ কিন্তু এই ম্যাচে জিতে ইতিহাস সৃষ্টি করতেও পারে। আমরা কিন্তু সেই অপেক্ষা রইলাম। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।